নবাবপুর জঙ্গলের রাজা তার রানীকে হারিয়ে নিজের ছোট্ট মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আর সেই চিন্তা থেকে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিজের প্রাসাদের রানী বানিয়ে ফেলে। রানী, এটা আমার একমাত্র কন্যা। আজ থেকে তুমি এই কন্যার মা। এর সব ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোমার। আচ্ছা ঠিক আছে মহারাজ, এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মহারাজ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার মেয়েকে আগলে রাখবো। তোমার মুখে এমন কথা শুনে আমি অনেক শান্তি পেলাম রানী। বাবা বাবা, ইনি আমার মা। হ্যাঁ রে মা, এই তোর মা। কিন্তু তুমি যে বলেছিলে আমার মা কাছে তারা হয়ে গেছে, তারাও কি আমার মাটিতে ফিরে আসতে পারে? পারে তো। আকাশের তারাগুলো দেখতে অনেক সুন্দর, আর তোর মা দেখতেও তো অনেক সুন্দর, তাই ওই আকাশের তারাই তোর সামনে এসেছে। বাবার মুখে এমন কথা শুনে রাজকুমারী ভীষণ খুশি হয়। আর নতুন রানী ও রাজকুমারীকে নিজের মেয়ের মতো করে হেসে খেলে বড় করতে থাকে। আর রাজকুমারীও কখনোই বুঝতে পারে না যে তার সৎ মায়ের সাথে বসবাস করছে। মা মা, চলো আজ আমরা বাগানে ফুটবল খেলবো। আমার সোনা মাটা বলেছি, আর আমি খেলবো না তা কি কখনো হয় নাকি? দাসী, যাও এক্ষুনি আমাদের জন্য ফুটবল নিয়ে এসো। দাসী তাড়াতাড়ি করে বল এনে দেয়, আর মা মেয়ে মিলে বাগানে খেলা করতে থাকে। আর রাজা তো তা দেখে ভীষণ খুশি হয়। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, তাই আমি চাই সারা জীবন যেন তোমরা এভাবেই থাকতে পারো। রাজার কথা শুনে রানী হাসতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর এরই মধ্যে রাজকুমারীও বড় হয়ে ওঠে। এরপর একদিন রাতে রানী তার বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে থাকে, আর একা একাই বলতে থাকে, চাঁদ, বলো তো আমার মতো কি আর কেউ আছে বেশি সুন্দরী? অবশ্যই তুমি বেশি সুন্দরী, আর তোমার থেকে বেশি সুন্দরী এই জঙ্গলে আর কেউ নেই, কারণ আমি তো আমার আলোয় সবাইকে দেখতে পারি। সত্যি আমি অনেক বেশি সুন্দরী, তার কারণেই তো রাজা আমাকে এত বেশি ভালোবাসে, আর সে আমার সব কথাই শোনে। কিন্তু আমি তোমার মাঝে লোককে দেখতে পাচ্ছি, আর তার কারণে তোমার থেকে সুন্দরী আরো একজন আছে। আমার থেকে আরো বেশি সুন্দরী আছে? কে সে? আমি তাকে দেখতে চাই। সে আর দূরের কেউ নয়, তোমার একমাত্র কন্যা। তার মনে কোনো লোভ নেই, তাই সে সব থেকে বেশি সুন্দরী। চাঁদের মুখে এমন কথা শুনে রানী ভীষণ রেগে যায়। আর রাগ দেখে চাঁদ বলতে থাকে, আমার এখন যাওয়ার সময় হয়ে এসেছে, কারণ আমার আলোয় তুমি বিরক্ত, আর যে আমার আলোয় বিরক্ত হয় আমি তাকে আলো দেই না। এই বলে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়ে। আর রানী রাগে আগুন হয়ে একা একাই বলতে থাকে, পুরো জীবন জুড়ে আমি সৌন্দর্যের উপমা পেয়ে এসেছি, আর আজ কি না সামান্য ছোট মেয়ের কাছে আমি হেরে যাব? এটা কখনোই হতে পারে না। আমি ওকে তাড়িয়ে আমার উপমা ধরে রাখবো। রানী ভীষণ রাগে আর চিৎকার করে কাঁদতে থাকে। আর তখনই রাজা সেখানে চলে আসে। প্রিয় ভালোবাসার রানী, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন বলো তো? আমাদের কন্যা বড় হয়েছে, এখন তো আমাদের কন্যাকে সিংহাসনে বসাতে হবে, আর তার জন্য তো আমাদের মেয়েকে ঠিকঠাক ভাবে পাখিদের সাথে মিশতে হবে। এটা তো খুশির সংবাদ। না মহারাজ, এটা খুশির সংবাদ নয়, কারণ এখন তো আমাদের কন্যাকে শিক্ষা গ্রহণের জন্য অনেক দূরে যেতে হবে, আর সেটা ভেবেই আমার অনেক কষ্ট হচ্ছে মহারাজ। ঠিক আছে মহারানী, এবার তুমি শান্ত হও, কারণ আমাদের কন্যা এখন গেলেও কিছুদিন পর আবার ফিরে আসবে। তখন আবার আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে মহারাজ, অনেক গরম পড়েছে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রানী। আর রানী রাজার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেটা সাধারণ কোনো শরবত নয়, তাতে স্মৃতি ভোলানোর ওষুধ মেশানো থাকে। আর রাজা সেটা হাতে নিয়ে যেই না খেতে যাবে, তখনই দাসী এসে বলতে থাকে, মহারাজ, রাজসভায় আপনাকে জরুরিভাবে তলব করা হয়েছে, আপনি এক্ষুনি চলুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মহারানী, তুমি শরবতটা রাখো। আপনি শুধু শরবতটা খেয়ে যান মহারাজ। এখন সময় নেই মহারানী, তুমি রেখে দাও, আমি পরে এসে খেয়ে নিব। রাজা রানীর কোনো কথা না শুনে তাড়াতাড়ি করে রাজদরবারে চলে যায়।
মহারাজ, আমি রাজকন্যার পাঠশালায় যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছি। এবার শুধু আপনি বিদায় জানিয়ে দিন। ঠিক আছে, তাই হবে। রাজা মেয়েকে বিদায় জানানোর জন্য যেতে থাকে আর রানী মনে মনে ভাবতে থাকে, রাজকুমারী পাঠশালায় নয়, এবার রাজকুমারী যাবে গহীন জঙ্গলে, আর সেখানে পশুরা তাকে খুবলে খাবে। রানী মহা খুশিতে বিদায় জানাতে থাকে, কিন্তু নিমিষের মাঝেই গল্পের মোড় পুরো বদলে যায়। রাজকুমারীর জায়গায় রানী ঘুমন্ত অবস্থায় পড়ে থাকে, আর দাসীরাও তাকে হাতের পিঠে করে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসে। আমি এখানে কেন? আমার এখানে তো রাজকুমারীকে থাকার কথা ছিল। কারণ আমি তোমাকে বদলে দিয়েছি। তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে আমার থেকে আলাদা করার? তার মানে তুমি এসব কি করে জানলে? আমি তো কাউকে বলিনি এসব। আমি তোমার সব কথাই জেনে গিয়েছি, কারণ তুমি সেদিন চাঁদের সাথে যা যা কথা বলেছিলে আড়াল থেকে সব আমি শুনে নিয়েছি। আর শরবতটাও ইচ্ছে করে খাইনি, যাতে করে তোমার কুকীর্তিগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম আমার মেয়ের সেবিকা হিসেবে, আর আজ থেকে তুমি আমাদের কেউ নও, একজন বাহিরের লোক মাত্র। না না মহারাজ, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আর আমার মেয়েকেও ভালোবাসি। রাজা রানীর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর রানী নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। এরপর দিনের পর দিন কাটতে থাকে, আর রানীর সৌন্দর্য নষ্ট হতে থাকে। আমরা তো আমাদের সব জাদুই প্রয়োগ করে ফেললাম, কিন্তু তবুও তো তাকে বাঁচাতে পারছি না। এবার কি হবে? তোমরা কার কথা বলছো? প্রজাপতিরা কোনো কথা না বলে রানীকে নিয়ে মাটির ঘরে চলে যায়, আর রানী দেখতে পায় একটা ছাগল মাটির ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। অনেক জাদু প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। এই ছাগলের জাদু নয়, প্রয়োজন আদর যত্ন আর ভালোবাসা। যদি পর্যাপ্ত পরিমাণে আদর যত্ন ভালোবাসা দেয়া হয়, তবে কি তোমরা কোথায় পেয়েছো? আমরা এই ছাগলকে এই মাটির ঘরে অসুস্থ অবস্থায় পেয়েছি। আচ্ছা ঠিক আছে। এরপর রানী পুরো মাটির ঘর পরিষ্কার করতে থাকে, আর তারপর ছাগলকে যত্নের সাথে ঘাস খাওয়াতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, আর মাটির ঘরের পোষা ছাগলটাও আদর যত্ন পেতে পেতে সুস্থ হয়ে ওঠে। তোমার হাতে মায়া আছে। না না, মায়া নয়, জাদু আছে, আর তার কারণেই এই ছাগলটা আবার সুস্থ হয়ে উঠেছে। আমার হাতে মায়া নয়, মাতৃত্বের ছোঁয়া আছে, আর তার কারণেই ছাগলটা সুস্থ হয়ে উঠেছে। হয়তোবা আমার মেয়েটাও আমার কাছে এমন যত্ন আর ভালোবাসা পেয়েছিল, তাই তো আমাকে সে ভীষণ ভালোবেসেছিল। রানীর চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। এদিকে ততক্ষণে আবারও রাত নেমে আসে, আর চাঁদ তার পুরো পূর্ণিমা দিয়ে ওঠে। রানী, আমি এখন পুরো পূর্ণিমায় আছি, যার কারণে আমার আলোটাও বেড়ে গেছে। এবার আমায় তোমার প্রশ্ন করো। তুমি কেমন আছো চাঁদ? আমার ভালোবাসার রাজা আর আমার প্রিয় মেয়েটা কেমন আছে বলো তো? তারা অনেক ভালোই আছে, কিন্তু কি অদ্ভুত কাণ্ড, তুমি আজ আমার কাছে সৌন্দর্য নিয়ে কোনো কথা বলছো না। আমার চেহারা ঝলসে যাচ্ছে, শরীরের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, আর এমন চেহারায় সৌন্দর্য কি থাকবে বলো? আসলে বাহ্যিক সৌন্দর্য কিছুই না, আসল সৌন্দর্য তো হলো মনে, যা চিরকাল বয়ে যায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি চাঁদ। এমন সময় রাজা আর রাজকন্যা এসে হাজির হয়। মহারানী, প্রাসাদে ফিরে চলো। আপনি এসেছেন মহারাজ, কিন্তু আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমি প্রাসাদে ফিরবো কি করে? এখন তোমার মাঝে সেই হিংসা সত্তা নেই, যা আছে সব মায়া আর ভালোবাসা। কারণ আমি তোমাকে বনে রেখে গিয়েছি ঠিকই, কিন্তু সব সময় আমি তোমার উপর নজর রেখেছি, আর এই ছাগল প্রজাপতি এরাও আমার কথায় কাজ করেছে, তাই আমি তোমাকে মাফ করেছি। মা, চলো এবার প্রাসাদে ফিরে চলো। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি যাব। আমি আর কোনোদিনও খারাপ হব না, তোকে আমি খুবই ভালোবাসবো। আসলে বাহিরের সৌন্দর্য কখনোই কারো উপকারে আসে না, বরং তা নেমে নিয়ে আসে লাঞ্ছনা, বঞ্চনা আর অসম্মান। তাই নিজের মনে সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। এ আমি কি করলাম? নিজের মেয়েকে মেরে ফেললাম। মা আমার, আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। কুহু, কুহু, উঠেছিস মা? কুহু, এ কি? কুহু, তুই বিছানা ঝাড়ছিস কেন? টুকি কোথায়?
তোমার রাজরানী মেয়ে আমাকে কাজ করতে বলে নিজে ঘরে শুয়ে আছে। কি? ওই টুকির এত বড় সাহস আমার মেয়েকে কাজ করতে বলে? দেখি, আয় তো আমার সাথে, ওর জমিদারি আমি ছাড়াচ্ছি। ও বাবা, মহারানী দেখছি বিছানায় শুয়ে শুয়ে আরাম করছে। দাঁড়া, তোকে আরাম করাচ্ছি। ঠান্ডা জল, মা তুমি আমার গায়ে ঠান্ডা জল দিলে। তাহলে কি গরম জল দিতাম? হ্যাঁ, এইভাবে কেন বলছো মা? কদিন থেকে শরীরে জ্বর বইছে, আজকে আরো বেশি খারাপ লাগছে, তাই একটু শুয়ে আছি। তাই নাকি? তাহলে মা আমি তোমার হাত পা টিপে দেই। মা। চুপ, একদম চুপ। তোকে বলেছি না আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই, তোর মা মরেছে। তোর সাহস কত বড়, হ্যাঁ? তুই নিজে শুয়ে থাকিস আর আমার মেয়েকে দিয়ে কাজ করাস? যা, এক্ষুনি যা, বালতিতে কাপড় ভেজানো আছে, তাড়াতাড়ি ধুয়ে নেড়ে দে। মা, এই জ্বরের মধ্যে কাপড় কাচলে তো আরো বেশি ঠান্ডা লেগে যাবে। লাগলে লাগবে, তুই শুয়ে থাকলে আমার বাড়ির কাজ কে করবে শুনি? আমার সাথে এমন কেন করো মা? আমার জায়গায় যদি কুহু থাকতো তাহলে কি তুমি এমন করতে? খুব মুখে মুখে কথা বলতে শিখেছিস তাই না? আমার মেয়ের সাথে নিজের তুলনা করিস? যা বলছি, গিয়ে কাজ কর। আমি না দেখলে কাকে দিয়ে কাজ করাতে? যতদিন তুই আছিস তোকেই সব কাজ করতে হবে। কাজ করতে করতে যদি মরেও যাস তাহলেও তোকে কাজ করতেই হবে। তুই মরার পর আমি কাজের লোক নিব, বুঝেছিস? এখন যা, আমার মাথা আর গরম করিস না। কাকুলের মুখে এমন কথা শুনে টুকির চোখ বেয়ে জল গড়াতে থাকে। আর অসুস্থ শরীর নিয়েই টুকি কাজ করে। কিছুক্ষণ পর, মা, আমি কাপড়গুলো কেচে দিয়েছি, বলে এখন কি কাজ করতে হবে? কাজ তো অনেক আছে, এখন আগে কুহুর ঘরটা পরিষ্কার কর। মেয়েটা সকালে কত কষ্ট করে বিছানা ছেড়েছে। সামান্য বিছানা ছাড়তে কুহুর কষ্ট হয়, আর আমি যে অসুস্থ হয়ে এত কাজ করি তাতে বুঝে আমার কষ্ট হয় না। আর যদি আমার মা থাকতো তাহলে আমাকেও কাজ করতে দিত না। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। যাচ্ছি। টুকি কুহুর ঘরে গিয়ে ঘর পরিষ্কার করে। আর কাজ করতে করতে টুকি মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে কুহু আসে। একে টুকি এখানে পড়ে আছে কেন? এই টুকি, টুকি। না না, আমি বরং মাকে একবার ডাকি। মা, মা, ও মা, তাড়াতাড়ি এখানে এসো, দেখো কি হয়েছে। কি ব্যাপার বলতো? এত ডাকাডাকি কেন করছিস? আমি কাজ করছিলাম তো। আরে রাখো তোমার কাজ, ওই দেখো। কি, এই মেয়েটা আবার শুয়েছে? আজকে ওকে? আরে না মা, ও শুয়ে নেই। ওকে আমি অনেক ডেকেছি কিন্তু ও উঠছে না। দেখো না মা, কি যে হলো। শর্ত কি হয়েছে হয়েছে, দেখতে হবে কেন? হ্যাঁ, জ্বরের মাথায় হয়তো পড়ে গেছে। চল, জ্ঞান ফিরলে এমনি উঠবে, এখন তুলতে গেলে আরো ঢং বাড়বে। এ কথা বলে দুই মা মেয়ে সেখান থেকে চলে যায়। আর সারাদিন কেটে বিকেল বেলা টোনা বাড়িতে ফিরে আসে। টুকি, টুকি, আমার জন্য এক গ্লাস জল আনতো মা, খুব জল তেষ্টা পেয়েছে। এই নাও জল। কি ব্যাপার, তুমি জল আনলে যে? টুকি কোথায়? কোথায় আবার, পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর সারা দিনের কাজ তো আমাকেই করতে হয়, বললে তো আর বিশ্বাস করবে না। তুমি যখন থাকো তখনই একটু কাজ করে, তুমি বেরিয়ে গেলে ওর কাজও শেষ হয়ে যায়, বুঝলে? কে কি করে তা আমি খুব ভালো করে জানি কাকুলি, আমাকে কিছু বলতে হবে না। এভাবে কেন বললে? আমি কি তোমাকে মিথ্যে কিছু বললাম, না বানিয়ে কিছু বললাম? আমি তোমাকে সেগুলোর কিছুই বলিনি, বাদ দাও এসব। টুকি, টুকি, এদিকে একবার আয় তো মা। টুকি। বলো বাবা, ডাকছিলে? হ্যাঁ, এই অসময়ে শুয়ে আছিস কেন মা? শরীর খারাপ নাকি? তেমন কিছু নয় বাবা, সামান্য একটু জ্বর হয়েছে। সে কি রে মা, দেখি তো। কি রে মা, তোর গায়ে তো অনেক জ্বর, আমাকে আগে কেন বলিসনি? হ্যাঁ, ঔষধ আনতাম। আর কাকুলি, তুমি জানতে না যে টুকির জ্বর এসেছে? ইয়ে মানে, কই তোমার মেয়ে তো আমাকে কিছু বলেনি, বললে কি ঔষধ আনতাম না? আমার কাছে তো কুহু আর টুকি একই সমান। চল মা, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা, তুমি এসেছো? তোমার সাথে আমার কথা ছিল। আগামী রবিবার কি আছে জানো তো? কই, কিছু তো মনে পড়ছে না। কি আছে রবিবারে? উফ বাবা, তুমি কি প্রতি বছর মনে করিয়ে দিতে হয়? সামনে রবিবার আমার জন্মদিন। এবার জন্মদিনে কিন্তু আমার একটা বড় কেক চাই। আমি আমার সব বন্ধুদের বলেছি আমি আমার জন্মদিনে বড় কেক কাটবো।
ওসব কথা পরে হবে, আগে টুকিকে ডাক্তার দেখাই। চল মা টুকি। মা, বাবা আমাকে একটু ভালোবাসে না, দেখলে না আমার সাথে কেমন করে কথা বললো। মন খারাপ করিস না মা, তোর বাবা তোকে খুব ভালোবাসে। না বাসে না, আমার থেকে বেশি ওই টুকিকে ভালোবাসে। ওই টুকির জন্য আমার মেয়ের চোখে পানি, এটা আমি কখনোই সহ্য করব না। ওই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, ঘুমিয়েছো নাকি? একটু কথা ছিল তোমার সাথে। বলো কি বলবে? সকালে মেয়েটা কেক কেক করে অনেক কান্নাকাটি করছিল, দাও না মেয়েটাকে একটা কেক কিনে। হাতে কোনো টাকা পয়সা নেই, তুমি তো জানোই। বাচ্চারা কি আর সেগুলো বোঝে? কেকটা কিনে দিলে দু বোন অনেক আনন্দ করতো। আচ্ছা দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। আর টুকিকে ওষুধ খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। টুকিকে নিয়ে এত চিন্তা করো না তো, টুকি তো আমারও মেয়ে, তাই না? আর আমার মেয়ের খোঁজ খবর নেওয়ার কথা কি তোমাকে বলে দিতে হবে? তুমি নিশ্চিন্তে থাকো, আর কুহুর জন্মদিনে কেকটা এনে দিও। এভাবে দিনগুলো কেটে যায়। দেখতে দেখতে রবিবার চলে আসে। সেদিন ছিল কুহুর জন্মদিন। মা, আজকে আমি খুব আনন্দ লাগছে, খুবই আনন্দ। বাবা আমার জন্য কত বড় কেক এনেছে, আমার বন্ধুরা সবাই দেখলে খুবই খুশি হবে। মা, তোকে খুশি করার জন্য যে কত কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে। তা হ্যাঁ রে, ওই টুকিটা কোথায়? আছে বুঝি ঘরে? একো, আমরা চলে এসেছি রে। ও মা, চলে এসেছিস? চল এখন আমরা কেক কাটবো। হ্যাঁ হ্যাঁ চল। টুকি মা, আয় তাড়াতাড়ি, কুহু কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোর জন্মদিনে আমরা সবাই অনেক আনন্দ করলাম রে, এখন আমরা আসি। এই যে দিলাম কেকে বিষ মিশিয়ে, এই কেক টুকিকে খাওয়াতে পারলেই হয়ে যাবে আমার মেয়ের আদরে ভাগ বসানো, তাই না? মা টুকি, টুকি তোর জন্য এই বাটিতে করে কেক রাখলাম, আয় খাবি আয়। আমি একটু কাজ করছি মা, পরে খাচ্ছি, রেখে দাও। আয় আয়, যত দেরি করবি ততক্ষণে বেঁচে থাকবি। এই বলে কাকুলি ঘর থেকে বেরিয়ে যায়, আর সেখানে কুহু আসে। আরে বাহ, এখানে বাটিতে করে কেক রেখেছে, ভালোই হলো। সবার সাথে আনন্দ করতে করতে কেক খাওয়াই হয়নি আমার। আমি বরং এই কেকটা খেয়ে নেই। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। বুকটা কেমন জ্বলে গেল। মা, ও মা। কি মা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? কুহু, কেক? তুই কেক খেয়েছিস? তুই এই কেক খেয়েছিস নাকি? না, কেন কেন তুই এই কেক খেতে গেলি? এই কেকে যে বিষ মেশানো ছিল। কুহু, আমি কি করলাম? নিজের মেয়েকে মেরে ফেললাম। কুহু, মা আমাকে ক্ষমা করে দে, মা আমাকে ক্ষমা করে দে। তো বন্ধুরা, দেখলে তো, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তাই আমরা অন্যের ক্ষতি কখনোই চাইবো না, সব সময় অন্যের ভালো চাইবো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।